সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর আমার সঙ্গে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছে স্টুডিওতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে একটু পত্রিকার হেডলাইনগুলো দেখে নিই। আজকে পত্রিকার হেডলাইনগুলোর মধ্যে রয়েছে দৈনিক প্রথম আলো, 4 ধরনের অপরাধ বেশি, চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে, চলন বিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ আমলে করা একটি বিশ্ববিদ্যালয়, সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা অধিকাংশ দল, দৈনিক আমার দেশের হেডলাইন, আইনজীবী পান্নাকে নিয়ে আসার পরিকল্পনা ভণ্ডুল, ধানমন্ডি 32-এর ছাত্র জনতার অবস্থান। তরুণ 2 উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন, এটি আরেকটি সংবাদ আমার দেশের। বাংলাদেশ প্রতিদিন, ট্রাম্প পুতিন বৈঠক শেষ হাসিকার, ফাঁদে পা দেবে না বিএনপি, নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনে অংশ নেব না, সংস্কারী অগ্রাধিকার। সমকাল, 520 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাপেক্সকে, চুক্তি বাতিল করে ক্ষতিপূরণে মামলা করেছে আজারবাইজানের কোম্পানি সকার। চালকদের নিষ্ঠুরতা, অ্যাম্বুলেন্সের ভেতরে নবজাতকের মৃত্যু। এছাড়া ছোট্ট একটি সংবাদ রয়েছে নিউ ইয়র্ক টাইমসের, বাংলাদেশিদের আশা 1 বছরে হতাশায় রূপ নিচ্ছে। কালের কণ্ঠ, অন্তরালের জোট নিয়ে দৌড়ঝাঁপ জাতীয় নির্বাচন নিয়ে, আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার হবে, রাজশাহীর একটি ঘটনা। দৈনিক যুগান্তর, 3 গভর্নরের বিরুদ্ধে তদন্ত, আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাট, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরনো সমস্যা, সিএনএ-কে ডক্টর ইউনূস। দৈনিক ইত্তেফাক, যুদ্ধবন্ধের আশায় ট্রাম্প ও পুতিনের ঐতিহাসিক বৈঠক, অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর, প্রধান উপদেষ্টা। ঋণের দায় ও খাদ্যাভাবে 4 জীবনের সমাপ্তি। দৈনিক কালবেলা, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে বোর্ড গঠন, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের কোনো আগ্রহ নেই ডক্টর মোহাম্মদ ইউনূস। বণিক বার্তা, সংস্কারহীন বিদ্যুৎ ও জ্বালানি খাত পরবর্তী সরকারের জন্য বোঝা হবে, বার্নামাকে ডক্টর ইউনূস, নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই। নিউ এজ, এসএসসি রিফর্ম গেটস স্টাক, পোস্ট রিফর্ম ট্রায়াল পার্টিস এক্সপ্রেস মিক্সড রিয়াকশন টু ইউনূস কমেন্ট। ডেইলি স্টার, টার্মিনাল 3 অপারেশন ফেস ফার্দার ডিলে, গভর্নমেন্ট প্রিপেয়ার্স ফর ট্রানজিশন অ্যামিড কজ ফর ডিলে, পুলিশ স্ট্রাগল টু রিগেইন দেয়ার লস্ট মোরাল। মোটা দাগে এই ছিল আজকের পত্রিকাগুলোর উল্লেখযোগ্য শিরোনাম। আমি ডক্টর ইউনূসের বক্তব্য, সাক্ষাৎকারটি নিয়ে আসলে বেশি আলোচনা হচ্ছে, যেহেতু নির্বাচনের একটি বলা যায় যে মোটা দাগে একটি রোডম্যাপ বা ফ্রেমওয়ার্ক ঘোষণার পরও তিনি যেটি বলছেন যে নির্বাচন হলে কী হবে, সংস্কার আগে নির্বাচন হলে আসলে সেই আগের ধারায় তো ফিরে যেতে হবে। এই প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো একটু দ্বিধার মধ্যে পড়েছে বা মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। আপনি মনে করেন কিনা তার এই বক্তব্য আসলে নির্বাচনকে শঙ্কার মধ্যে ফেলেছে? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভ সকাল। দেখেন, বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনের সময়সীমা, নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই একটা বিতর্ক আছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একবার বলেছেন এপ্রিল মাসে নির্বাচন হবে, তারপরে জুনের মধ্যেই নির্বাচন হবে, সর্বশেষ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা প্রকাশ্যেই ঘোষণা হয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশনও সেইভাবেই তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ফলে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য, উপদেষ্টা পরিষদের একাধিক ব্যক্তির বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, এইগুলো নিয়ে এক ধরনের নির্বাচনের ব্যাপারে মানুষের মনে কৌতূহল আছে, আশঙ্কাও আছে। তো সর্বশেষ 5ই আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি স্পষ্টভাবেই 2024-এর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা তিনি বলেছেন এবং নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন তাদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের যেটা এখন এসেছে, আপনি গতকাল তার প্রেস উইং এর যিনি সচিব, প্রেস সচিব আছেন, তিনি কিন্তু মাদারীপুরে একটা বক্তব্যতে বা মাগুরাতে পুরো একটা জায়গায় বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত করা বা এই নির্বাচনকে বানচাল করার শক্তি কারো নাই।
ধর্ম উপদেষ্টাও একই ধরনের বক্তব্য রেখেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মালয়েশিয়াতে সম্প্রতি যে বক্তব্য রেখেছেন সেখানে বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুত। সার্বিক বিবেচনায় আমরা যেটা দেখছি যে সেই নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনও নির্বাচন প্রস্তুত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সিএনএনের সাথে যে ইন্টারভিউটা করেছেন সেখানে অনেক প্রসঙ্গের সাথে তিনি ফেব্রুয়ারির নির্বাচন এটিও হবে, এক পর্যায়ে একটা কথা বলেছেন যে সংস্কার এবং বিচার কার্য না হলে সেটা পুরনো ধারায় যেতে। এখন আমরা তো যেটি মনে করি যে সংস্কার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ঐকমত্য কমিশনে যে সমস্ত 6টা কমিশন গঠন করা হয়েছিল তার 37টা বাস্তবায়নের পথে সরকার। ইতিমধ্যে গতকাল আমরা একটা নিউজ দেখেছি। তো এইগুলো তো সংস্কার কার্যক্রম বাস্তবায়নের একটা প্রক্রিয়ার মধ্য দিয়েও সরকার যাচ্ছে। এখন এই সংস্কার অর্থপূর্ণ সংস্কারের কথা যদি আমরা বলি, নীতিগত অর্থপূর্ণ বা সাস্টেইনেবল পরিবর্তনের কথা যদি বলি, তাহলে এটা তো আমরা চলমান একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। এটা এই সরকারও বাস্তবায়ন করবে, পরবর্তীতে যে সরকারগুলো আছে সেইগুলো ধারাবাহিকতা রক্ষা করি সেগুলোর বাস্তবায়ন তারা করবে। তো এই যে একটা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার, ইতিমধ্যে আপনারা দেখেন যে শেখ হাসিনার একটা 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে, একটা মামলার তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, আরও 2টা মামলা সেখানে অভিযোগ গঠনের কাজ চলছে। সেগুলো হলো বিচারিক প্রক্রিয়া মানে চলমান, এবং এই বিচারিক প্রক্রিয়াগুলো 3 মাস 6 মাসের মধ্যে সব মানে রায় এসে যাবে সেটাও আমরা মনে করি না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রাসঙ্গিকভাবে এই কথাটি বলেছেন, কিন্তু এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বা শঙ্কার মধ্যে ফেলবে এটা আমি মনে করছি না। আজকেই দেখবেন অনেক পত্রিকায় আপনি একটু আগে যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে কিছু চাপাচাপি করছে, কিন্তু সবাই কিন্তু নির্বাচনী প্রস্তুতি পর্বে চলে গেছে। জামাত তারা সবার আগে 300 আসনে অনানুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন তারাও কিন্তু তাদের প্রার্থীদের দিয়েছে। বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা প্রকাশ্যে কিছু না বললেও কাউকে কাউকে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে। এনসিপিও তারা তাদের ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে দর কষাকষির জন্য তারাও কিন্তু প্রস্তুতি আছে, এবং এনসিপির পক্ষ থেকে আজকে একটা বক্তব্য এসেছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করবে না। তো সব মিলিয়ে আমাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাগুলো হচ্ছে সেটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। কারো কারো মনের মধ্যে যে এই সময়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে যে নির্বাচন করবেন বলে তিনি মানে ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছেন, সেই সময় এই বক্তব্যটা মানুষের মধ্যে সংশয় তৈরি করতে পারে, কিন্তু আমি মনে করছি না যে এটা থেকে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। কেননা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সাথে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদ বা অন্য যাদের কার্যক্রম আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই সরকার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে, প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা সংস্কার করা দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, আমরা পত্রিকার শিরোনামগুলোতে দেখলাম যে এক ধরনের হলো যে তাদের যে নৈতিক বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনী, সেই জায়গাটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখনো 5ই আগস্টের পরবর্তীতে তারা রিফর্ম করতে পারেনি। একই সঙ্গে আমরা যদি মব নিয়ন্ত্রণ বা অন্য জায়গাগুলো দেখি, সেক্ষেত্রে আসলে একটি সুষ্ঠু নির্বাচন করা এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সম্ভব হবে কিনা। দেখুন, মব নিয়ন্ত্রণের কথা বা অন্য যে কার্যক্রমগুলো চলছে যেগুলো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানে প্রশ্নবিদ্ধ করছে, সেগুলোর ব্যাপারে আমরা সবসময় বলেছিলাম যে এইখানে সরকারের সদিচ্ছার প্রশ্নটি, বিশেষ করে মব সম্পর্কে সরকারের নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারের সদিচ্ছা, এটাও নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে। তো ফলে এই মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর নির্বাচনী যে সহিংসতা বা নির্বাচনের ব্যাপারে একটা আয়োজনের ব্যাপারে যেটি, এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আর নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কর্মকৌশলের মধ্যে যখন আমরা প্রবেশ করব, সেই ক্ষেত্রে আমার ধারণা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক যেটি হবে সেইটাকে আরও ঢেলে সাজানো হবে। এর মধ্যে আমরা দেখলাম যে আনসারের এই নির্বাচনের সামনে রেখে আনসার ব্যাটালিয়নে একটা নতুন সংযোজনও হতে যাচ্ছে। তো আমরা যে সময়টুকু আমাদের সামনে এখনও আছে, 6 মাসের বেশি সময় আমাদের হাতে যেটুকু আছে, সেই সময়ের মধ্যে সরকার যদি একটা অর্থবহ নির্বাচন করতে চায় এবং নির্বাচন কমিশনকে সেই লক্ষ্যে তারা যদি সহযোগিতা করে এবং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে দীর্ঘদিন বাংলাদেশে একটা নির্বাচনী সংস্কৃতির মধ্যে যে অব্যবস্থাপনা আমরা তৈরি হয়েছে, সেটা থেকে উত্তরণের মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন তারাও সহযোগিতা করবে, তাহলে আমার মনে হয় এই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব।
কিন্তু যেটি হচ্ছে মোরালি যে তারা যে দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কথা বলা হচ্ছে, সেই জায়গায় আমরা তো জানি যে পতিত আওয়ামী লীগের একটা অংশ রয়েছে যারা নানানভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কিংবা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলের যে শক্তির প্রদর্শনের যে ইতিহাস আমাদের নির্বাচনগুলোতে রয়েছে, সেই জায়গায় গেলে আসলে ভোটারদের আকৃষ্ট করার কারণ 3টি নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, সেই আস্থার সংকটটি তৈরি হবে কিনা? আমার ব্যক্তিগতভাবে মনে করি, দেখেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তারা যে মরাল ডিগ্রেডেশন তাদের হয়েছে, এটা তো আমরা অনেক দিন ধরে বলছি। আপনি কিন্তু এটা যদি তাদের মধ্যেও সদিচ্ছা তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি এটা বলতে বলতে কতদিন আপনি সময় দিবেন, এটা আমাদের বিবেচনার বিষয়। আর যেহেতু তারা একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা একটা নীতিমালা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত হয়, সেই ক্ষেত্রে সরকারের মানেও একটা আমরা মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা সংশ্লিষ্ট আছে এদের ব্যাপারেও আরও শক্ত হওয়া দরকার। এইটা যে একটা দোহাই দিয়ে কতদিন চলবে? 1 বছর তো আপনাদের অতিবাহিত হয়েছে, পুলিশ বাহিনীতে কিছু পরিবর্তন হয়েছে, আপনারা ওভারনাইট আমরা সবাইকে বিদায় দিয়েও করতে পারবো না। এই পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে কাজ করার জন্য আমাদের যে আইনি কাঠামোটা আছে সেটার সফল প্রয়োগ করতে পারলেই কিন্তু হয়। কিন্তু আমরা এটা না করি, সবসময় যারাই ক্ষমতায় এসেছে তারা এই আইনের ঊর্ধ্বে যে রাজনৈতিক মানে কি বলবো তাদের এজেন্ডা বাস্তবায়নে এই পুলিশ বাহিনীকে তারা ব্যবহার করেছে। এখন যারা ক্ষমতায় আছেন, যারা নির্বাচনটা আয়োজন করবেন, তাদের তো রাজনৈতিক ইয়া নেই, ফলে তারা যদি চায় যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করবে, তাহলে কিন্তু এটা সম্ভব। আর রাজনৈতিক দলগুলোর কথা আমরা বলছি যে রাজনৈতিক দলগুলো গত মানে 1.5 দশকে তারা যে নির্বাচন করতে পারে নাই এবং সেইখানে যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, আমার ধারণা 24কে তারাও স্মরণে রাখবেন। বাংলাদেশে এখন যে আপনি যদি স্বাধীনতা উত্তর সময়ে আপনি দেখেন যে বাকশাল ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে, আপনি সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে, 90 তৈরি হয়েছে, তারপরে আপনার 2007ও এক সময় একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই দেশের মানুষের সংগ্রামই করতে হয়েছে, তারপরে 24-এর তো হয়েছে। তো রাজনৈতিক দলগুলো যদি এখনও শিক্ষা না নেয়, তাহলে তাদের মাথার উপর যে 24-এর খড়গ ঝুলে থাকবে, এটা কিন্তু প্রত্যেককেই মনে রাখতে হবে। শেখ হাসিনার মতো এত দুর্দান্ত প্রতাপে দেশ পরিচালনাকারী সরকারকেও কিন্তু জনরোষের মুখে ভেসে যেতে হয়েছে। তো সামনের দিনে যদি রাজনৈতিক দলগুলোর এই বোধোদয় না হয়, তারা যদি পেশি শক্তি ব্যবহারের মধ্য দিয়েই যদি একটা আধিপত্যবাদী সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদেরও কিন্তু এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর যদি আপনি ধরেন দেশে যদি একটা সুষ্ঠু নির্বাচনী ধারা প্রবর্তিত হয়, তাহলে কিন্তু 5 বছর পরে আপনি জনগণের কাছে যেতে হবে। সেই জবাবদিহিতার কথাটাও রাজনৈতিক দলগুলোর মাথায় থাকবে। সেই জন্য তারা দেখবেন এক ধরনের আগামী নির্বাচনে সহনশীল আচরণ করবে বলেই আমার মনে হয়। আজকেও আমি কোনো একটা পত্রিকায় দেখছি যে সেখানে শিরোনাম হয়েছে পত্রিকার যে ফাঁদে পা দিবে না বিএনপি, এরকম একটা ইয়ে আছে। তো সেখানে যেহেতু একটা বড় রাজনৈতিক দল হিসাবে তাদেরকে উস্কানি দেওয়ার জন্য নানামুখী তৎপরতা আছে, সেখানে বিএনপি তার নেতা কর্মীদেরকে সতর্ক করে দিয়েছে যে তারা কোনো রকমের ফাঁদে পা দিবে না। এই ধরনের পরিস্থিতি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়, তাহলে আমার ধারণা যে এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বড় রকমের পেশি শক্তি প্রদর্শনের যে মানে আশঙ্কা, সেটাও অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আমার মনে হয়। আমরা নির্বাচন কেন্দ্রিক জোট নিয়ে বেশ আলোচনা হচ্ছে পত্রিকাগুলোতে, যে আমরা এর আগে আমরা দেখেছি নির্বাচন কেন্দ্রিক বহুদলীয় জোট, 4 দলীয় জোট, নানান ধরনের জোট দেখেছি। এই নির্বাচনে জোট, যদি আওয়ামী লীগ এই নির্বাচনে থাকছে না এখন পর্যন্ত সেটাই বলা যায়, সেই অনুপাতে এই জোট প্রক্রিয়া আসলে কতকর কার্যকর হবে বা এর মধ্যে দিয়ে এক ধরনের টানাপোড়েন তৈরি হবে কিনা? কারণ নির্বাচনী ব্যবস্থা নিয়েও তো এক ধরনের টানাপোড়েন আছে আমাদের এখন পর্যন্ত। জি, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর গণতন্ত্রকামী দেশ, প্রত্যেক জায়গায় কিন্তু নির্বাচনী ব্যবস্থায় কোয়ালিশন ব্যবস্থা বা জোট বা অ্যালায়েন্স, এটা কিন্তু একটা স্বীকৃত ব্যাপার। বাংলাদেশে আপনি দেখেন মুসলিম লীগের বিরুদ্ধে, ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে 54 সালে প্রথম যে পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন হয়, সেখানেও কিন্তু ক্ষমতাসীনদের বিরুদ্ধে 2টা জোট তৈরি হয়েছিল। একটা আমরা যুক্ত ফ্রন্ট বলি, একটা সংখ্যালঘু যুক্ত ফ্রন্টও হয়েছিল। তো এই জোট পরবর্তীতে ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে আমরা দেখেছি এবং স্বাধীনতা উত্তরকালে আমরা বহুবার দেখেছি, বিশেষ করে 90-এর পর যখন আমরা একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় গেলাম, সেই 90-এর পর আমাদের বাংলাদেশের রাজনীতিতে জোট হয়েছে। এমনকি আপনি দেখেন যে আওয়ামী লীগের যখন একতরফাভাবে তারা করছে, সেখানেও কিন্তু নির্বাচনী অ্যালায়েন্স তারা করেছে, আসন বন্টন করেছে।
তো এই নির্বাচনেও আমরা মনে করছি যে এই ধরনের নির্বাচনী মোর্চা একাধিক হতে পারে এবং সেই একাধিক নির্বাচনী মোর্চা হওয়ার ব্যাপারে আজকেও আমি সংবাদপত্রে দেখলাম যে ইসলামী দলগুলো, বিশেষ করে জামাত ইসলামী দলগুলোর সাথে যখন তারা একটা নির্বাচনী ঐক্য তৈরি করার চেষ্টা করছে, বিপরীত দিকে একসময় তাদের সাথেও মিত্র সম্পর্ক ছিল বিএনপিও জামাত বিরোধী ইসলামী দল যেগুলো আছে সেগুলোকে হেফাজতে ইসলাম সহ তাদের সাথে একটা জোট করার চেষ্টা করছে। এর বাইরেও আমরা আগামী নির্বাচনে এনসিপিও কারোর সাথে জোট করে কিনা এটাও এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। তবে এই জোট যেটি হবে সেই জোট আমাদের রাজনীতিতে এটা বহুল প্রচলিত একটা ব্যাপার এবং সেখানে আসন বন্টনকে কেন্দ্র করে জোটগুলোর মধ্যেও একটা মতভিন্নতা হয় এবং সেই মতভিন্নতা তারা আবার কাটানোরও চেষ্টা করেন। তবে আগামী নির্বাচনে যে জোট হবে এতে কোনো সন্দেহ নেই এবং সব যাদের জোটগুলো চলমান আছে তারা কিন্তু সেটাকে আরো সম্প্রসারিত করার জন্য চেষ্টা করছে। একটা জোটের বিষয় যদি একটা প্রশ্ন করি, আমরা রাজনীতি দেখি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিয়ে বেশ সমালোচনা করা হয় বিপরীত মেরু রাজনীতি থেকে, কিন্তু যখন নির্বাচন আসে তখন সেই জোট করার জন্য এই যে ধর্মভিত্তিক দলগুলো, রাজনৈতিক দলগুলো নিয়ে টানা হেসরা, এটি আসলে এক ধরনের রাজনীতি, এক ধরনের দৈন্যতা কিনে। আমরা আগেও দেখেছি, আপনি ধরেন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ নিজেকে একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বলে। আপনি দেখেন ক্ষমতাসীন যখন তারা ছিল তখন হেফাজতে ইসলাম সহ প্রত্যেকটাই। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো স্বতন্ত্রভাবে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো শক্তি তাদের নেই, কিন্তু ভোটের মাঠে তাদের একটা সমর্থক আছে, যে সমর্থকগুলো অনেক সময় যে একেবারে নির্বাচনী ফলাফলকে ড্রাস্টিক পরিবর্তন করতে পারবে এইরকমও না। কিন্তু আমাদের যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো ধরেন সাধারণ যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকেও নিজেদের দলে টানার জন্য কিছু ইসলামী দলকে তাদের সাথে রেখে নিজেদেরকে মানে ইসলামের প্রতি অনুরাগী বা প্রমাণের একটা চেষ্টা করে। এবং নির্বাচন আসলে দেখবেন যে নেতা নেত্রীরা ইসলামী পোশাক পরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যায় এবং প্রচারণাগুলো আমাদের এখানে শুরু হয় কোনো না কোনো মাজার থেকে বা কোনো ধর্মীয়, এগুলো মানুষের যে ধর্মীয় অনুভূতি বা আমাদের যেটা আছে সেটাকে এক ধরনের কাজে লাগানোর তারা চেষ্টা করেন। এবং প্রত্যেক দলের পক্ষ থেকে, এমনকি ধর্মনিরপেক্ষ দলের পক্ষ থেকেও অনেক সময় আমরা শুনি যে কোরআন সুন্নাহর মানে সাথে সাংঘর্ষিক এমন কোনো আইন করব না, এমন কোনো কাজ করব না, এই ধরনের প্রতিশ্রুতি দেন। ফলে আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে এই যে ধর্মীয় আবেগের সাথে জড়িত মানুষগুলোর ধর্মীয় আবেগটাকে নিজেদের পক্ষে সহানুভূতির সাথে নেওয়ার জন্য এই ধরনের একটা প্রচেষ্টা সবসময় হয়। এটা আমরা রাজনৈতিক কৌশল হিসাবে তারা করেন, কিন্তু কার্যত নির্বাচনের পরে দেখা যায় যে এইগুলো আর তারা অনেক ক্ষেত্রেই রক্ষা করেন না। আমরা একটু অর্থনীতির দিকে আগে, যেটি বণিক বার্তা হচ্ছে সংস্কারহীন বিদ্যুৎ ও জ্বালানি খাত পরবর্তী সরকারের জন্য বোঝা হবে। এই বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করা হয়েছে, যেটি নিয়ে আসলে সমালোচনা রয়েছে। এরপর আমরা দেখেছি অনেকগুলো কমিটিও করা হয়েছে, আসলে খুব একটা কাজ হয়নি। একই সঙ্গে আরেকটা সংবাদ সমকালে রয়েছে 520 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বাবেক্সকে। এটি আজারবাইজানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় চুক্তি হয়েছিল, জ্বালানি চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী তারা এখন মামলা করেছে, যেহেতু চুক্তিটি আসলে বাস্তবায়ন করা হয়নি বা সঠিকভাবে চুক্তিটি করা হয়নি। এই কারণে এই যে ধাক্কাগুলো অর্থনৈতিক ক্ষেত্রে, এগুলো আসলে সামাল দেয় এই সরকারের পক্ষে তো চাপ তৈরি হচ্ছে। নতুন যে সরকার তার সময় এটি একটি চাপ তৈরি করবে কিনা? দেখুন, জ্বালানি খাত না, শুধু নতুন যারা ক্ষমতায় আসবে তাদেরকে কিন্তু অর্থনীতি সহ আরও অনেক ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এখন যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের এই সময়টাকে আমরা ইন্টারিম ব্যবস্থাপনা হিসাবে অনেকেই কিন্তু এটা একটু মানে সহনশীল দৃষ্টিভঙ্গিতে মানুষ দেখছে, কিন্তু পরবর্তীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু নির্বাচনী সরকারের উপর জন আকাঙ্ক্ষার এই চাপটা আরও বাড়তে পারে। এখন আমরা বলতেছি যে আমাদের অনেক কিছুই হচ্ছে না, নির্বাচিত সরকার নেই বলে। যখন নির্বাচিত সরকার আসবে জ্বালানি খাত সহ আমাদের অর্থনীতির যে সমস্ত ভঙ্গুর ব্যাপারগুলো আছে সেইখানে একটা বড় জ্বালানি খাত। এখন ধরেন দৈনন্দিন দিন বাংলাদেশে জ্বালানির মানে কি বলবো আমরা চাহিদা বাড়ছে, এবং এই জ্বালানি খাতে গত বছর গত সরকারের সময় শতভাগ বিদ্যুতায়নের একটা আনুষ্ঠানিক উদযাপনও আমাদের হয়েছিল, কিন্তু যখন আমরা এই সরকার চলে গেল তখন দেখলাম যে জ্বালানি খাতের ক্ষেত্রে
কিছু অপরিণামদর্শী চুক্তি এবং কিছু অপরিণামদর্শী সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, যেটি পরবর্তীতে বাংলাদেশের জন্য একটা বিরাট মানে বোঝা হয়ে যাচ্ছে। আমরা কুইক রেন্টালের কথা আমরা দেখেছি, সেখানে বিপুল অর্থ, রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। আম্বানি গ্রুপের সাথে যে আমাদের চুক্তিটা হয়েছে, যার আদানি গ্রুপের সাথে ঝাড়খণ্ড থেকে আমরা যে বিদ্যুৎটা আনতেছি, সেইখানেও আমাদের যে চুক্তিটা হয়েছে, এটা একটা অসম চুক্তি এবং বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক চুক্তি এটা হয়েছে। এটার কোনো সেফটি ক্লজ রাখা হয়নি, একতরফাভাবে সেখানে অনেক সুবিধা দেওয়া হয়েছে। বর্তমান সরকার এই নিয়ে প্রথমে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ করা হয়েছিল, পরবর্তীতে ওই কিছু বকেয়া পরিশোধের মাধ্যমে এই ব্যবস্থাপনাটি মানে আবার চালু করা হয়েছে। কিন্তু এইগুলোর একটা মানে নিষ্পত্তি, মানে সম্মানজনক নিষ্পত্তি কিন্তু কোনোটাই হয়নি। ফলে এইগুলো পরবর্তী সরকারের জন্য এইগুলোর নিষ্পত্তি করা এবং আর্থিক দায়টা সামলানো, এটা তো অবশ্যই চ্যালেঞ্জের হবে। এবং বিদ্যুৎ খাতে আমরা মনে করেছিলাম যে একটা মৌলিক পরিবর্তনের যে কথা আমরা শুনেছিলাম, সেগুলোও কিন্তু ওই অর্থে বাস্তবায়ন করা হয়নি। ফলে এই যে আপনি বললেন যে আজারবাইজানের সাথে যে চুক্তি, সেখানে 520 কোটি টাকা ক্ষতিপূরণ বাপেক্সকে দিতে হবে, এটা তো আমাদের জন্য এই অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, সেটার জন্য তো বিরাট একটা চাপের ব্যাপার এবং এই ধারাবাহিকতা পরবর্তী সরকারকেও বহন করতে হবে, এটা নিশ্চিত। আমরা যদি একটু বাজারের দিকে তাকাই, বাজার পরিস্থিতি আবার একটু টালমাটাল হচ্ছে, চালের দাম বাড়ছে, অন্যান্য জিনিসপত্রের দামও বাড়ছে এবং একই সঙ্গে আমরা রাজশাহীর যে ঘটনাটি রয়েছে, একই পরিবারের 4 জনের মৃত্যু, আসলে সেখানে বলা হচ্ছে অর্থ এবং খাদ্য কষ্টে তারা আত্মহত্যা করেছে। আসলে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি যদি আমরা আগের সরকারের অর্থনৈতিক সময় দেখি, সেই সময় ডামাডোল পিটিয়ে বলা হয়েছিল রিজার্ভের কথা, নানান অর্থনীতি, কিন্তু পরবর্তীতে এই সরকারের পতনের পর দেখা গেল আসলে সবগুলো অন্তঃসার শূন্য। সেই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব হয়েছে? আচ্ছা দেখুন, আমাদের গত সরকারের আমলে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত ডাটা ব্যবহার করা হয়েছে, আমাদের বিএডিএস থেকেও যে সমস্ত ডাটা দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা দেখলাম যে এই ডাটাগুলোর অনেকগুলো ফেক ডাটা তারা ইউজ করে বাংলাদেশের অর্থনীতির একটা বড় জিডিপি থেকে শুরু করে বড় একটা গড়মিল তারা দেখিয়েছেন। এই সরকারের শাসনামলে বা এই সরকারের সময়ে এসে আমরা এইগুলো জানতে পেরেছি। এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যদি বলি, ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আমাদের একটা বড় আশঙ্কা ছিল যে ব্যাংকগুলো অনেক বড় চাপের মধ্যে পড়ে কয়েকটা বন্ধ হয়ে যেতে পারবে, এই ধরনের হয়েছিল, কিন্তু কোনোগুলো এখনো হয়নি। আমরা এই সরকার খুব বড় অগ্রগতি সাধন করতে না পারলেও একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে। আপনি রিজার্ভের যেটা $20 বিলিয়ন নিচে আমাদের চলে এসেছিল, সেটা কিন্তু এখন বেশ খানিকটা, এর মধ্যে সরকার অনেকগুলো বৈদেশিক ঋণ ইতিমধ্যে শোধ করেছে, তারপরেও কিন্তু একটা স্থিতিশীল অবস্থার দিকেই যাচ্ছে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে একটা অব্যাহত রেমিটেন্স তারা পাচ্ছে, রেমিটেন্সটা এই সরকারের আসছে। এবং গতকালও আমি একটা ইনফরমেশন দেখেছি যে গতকাল পর্যন্ত 12 তারিখ মানে 15 তারিখ পর্যন্ত যেটুকু আসছে আমাদের রেমিটেন্স, সেটা খুবই সন্তোষজনক একটা রেমিটেন্স। এটা নিয়ে সরকার একটা স্থিতিশীল অবস্থা আছে। কিন্তু ধরেন বাজার মনিটরিং, মূল্যস্ফীতি, এইগুলো যেগুলো মানুষের দৈনন্দিন জীবনকে স্পর্শ করে, আপনি যেটা বললেন যে বাজার কিন্তু এখন বাজারে গেলে সবজির বাজার যদি যেটা মানুষের দৈনন্দিন জীবনকে, চালের বাজার, সেগুলোর যে অবস্থা, সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য একটা নাভিশ্বাস পরিস্থিতি মানে বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনারা কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে নতুন করে এই আগস্টের পরে কত মানুষ দারিদ্র সীমার নিচে, অতি দারিদ্র সীমার নিচে। এটা তো বাংলাদেশের বাস্তবতা, এটাই বাস্তবতা। এবং আপনি যেটি রাজশাহীর ঘটনাটি বললেন, অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য আমরা খুবই মর্মাহত। সকালবেলায় আমি নিউজটা দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে এসে যখন আপনি মধ্যম আয়ের দেশের মধ্যে আপনি প্রবেশ করবেন বলে এতদিন ডামাডোল বাজিয়ে আপনি বলেছেন, সেই দেশে খাদ্য সংকটের জন্য মানুষকে আত্মহননের পথে যেতে হয়, সপরিবারে আত্মহননের দিকে যেতে হয়। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। আমরা মধ্যমায়ের দিকে যাচ্ছি, আমাদের উন্নয়নের জন্য রোল মডেল হয়ে যাচ্ছি আমরা, সেই দেশে 1 বছরের মাথায় এই ধরনের পরিস্থিতি আমরা যখন দেখি, তখন আমাদেরকে এটা মানে হতাশ করে। এবং এই যে বাস্তবতার মধ্য দিয়ে আমরা বলছি যে অন্ততপক্ষে সরকার এই সময়ের মধ্যে আর্থিক খাতে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশার
অনুযায়ী মানে অর্জনটা হয় নাই, তবে একটা স্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করেছে। আর আমাদের এই যে বাজারের কথা আমরা বলছি যে এই সময়টা বর্ষা মৌসুমে আমাদের সাধারণত সবজি এগুলো যেহেতু বর্ষার বিভিন্ন জায়গায় পানি থাকে, একটু উৎপাদন কম হয়, একটু বাড়ে, কিন্তু তারপরেও এটা একটা সহনীয় মাত্রায় থাকা দরকার আমি বলে মনে করি, যেটি এখন সহনীয় মাত্রায় অনেক ক্ষেত্রেই নেই। এটা যারা বাজারে যায় দৈনন্দিন তারা এটা অনুভব করবে, এবং এটা মানুষের মনের মধ্যে এই হতাশাটাও আছে, এবং এই মানে যে পরিস্থিতি সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভও এই মুহূর্তে বিরাজমান আছে। সেক্ষেত্রে আমাদের যদি আমদানির দিকটা থাকে, আমাদের পার্শ্ববর্তী ভারতের সঙ্গে আমাদের আমদানি নিয়ে বেশ সংকট চলছে। অনেক পণ্য যদিও ভারত আমদানি বন্ধ করে, আমরা পেঁয়াজে অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এটি একটি ইতিবাচক লক্ষণ, কিন্তু সাময়িকভাবে তো এক ধরনের সংকট মোকাবেলা করতে হয়। সেক্ষেত্রে আসলে কূটনৈতিকভাবে ভারতের সাথে সম্পর্কটি পুনরুদ্ধার করা বা এই জায়গাগুলোতে বিশেষ করে আমদানি নির্ভর বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসলে শক্তিশালী করা দরকার কিনা? দেখুন, এই মুহূর্তে আমার মনে হয় ভারতের সাথে সরকারের কূটনৈতিক সম্পর্ক মানে উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একাধিকবার একটু চেষ্টাও করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নরেন্দ্র মোদীর সাথে একাধিকবার বৈঠক করার চেষ্টা করেছেন, কিন্তু আনুষ্ঠানিক বৈঠকে ভারতের পক্ষ থেকে এখনও আগ্রহ ওইভাবে প্রকাশ করা হয়নি। ভারত দীর্ঘদিনের মিত্রের বাংলাদেশে এই ধরনের পতন এটা ভারত মনস্তাত্ত্বিকভাবে এখনও গ্রহণ করতে পারে নাই। ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেটুকু মানে চেষ্টা করা হয়েছে, ভারত সেইভাবে কিন্তু এখন পর্যন্ত সাড়া দেয়নি। ফলে এটি মানে সম্পর্ক স্বাভাবিকীকরণ হয়নি। সাম্প্রতিক সময়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন বা এটি ভারত বাংলাদেশ সম্পর্কে নতুনভাবে কিছুটা প্রভাবিত করতে পারে বলে আমার মনে হয়, কিন্তু আই এম নট শিওর, বাট আমার মনে হয় যে নতুনভাবে এটি কোনোভাবে প্রভাবিত হতেও পারে। এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা আমাদের ভারতের সাথে সবসময় বাংলাদেশের পক্ষ থেকে একটা সম্মানজনক প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে বাংলাদেশের সবসময় চেষ্টা ছিল। কিন্তু ভারত যেটি হয়েছে সেটি হলো যে তারা আমাদের এই সম্মানজনক প্রতিবেশী সুলভ জায়গার মধ্যে পরিবর্তে তারা একটা আধিপত্যবাদী মানে বড় ভাই বড় প্রতিবেশী সুলভ মনোভাব সবসময় করেছে। এবং সাম্প্রতিক সময়ে এই যে ভারতে আমাদের বাংলাদেশিদের ভিসা যে ইস্যুটা, এইটাও কিন্তু এর ভারতের আমাদের বাংলাদেশের প্রতি তাদের যে মানে অসহযোগিতামূলক নীতির একটা বহিঃপ্রকাশ। তবে আমার ধারণা এগুলো পরবর্তীতে যদি নির্বাচিত সরকার আসে তাহলে এগুলোর পরিবর্তন হতে পারে। আমি একটু নির্বাচনী প্রসঙ্গ দিয়ে আবার শেষ করছি, সেটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কায় অধিকাংশ দল। যদিও এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ যেটি নির্বাচন কমিশনের যেটি ঘোষণা করে সেটি ঘোষণা হওয়ার আগেই এই জাতীয় আলোচনা আসলে এক ধরনের নেতিবাচক তৈরি করে কিনা নির্বাচনী মাঠে? দেখুন, ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা একটা নির্বাচনী রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবে। তবে নির্বাচনে মানে লেভেল প্লেইং রোডম্যাপ ফিল্ড তৈরি হবে কিনা এই নিয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী মত আছে। এনসিপিকে অনেকে বলছেন যে এনসিপি এটা কিংস পার্টি, সরকার সমর্থিত রাজনৈতিক দল, এবং সাম্প্রতিক সময়ে তাদের যে পদযাত্রা সারা দেশে হয়েছে সেখানে তারা যে প্রোটোকল পেয়েছে এবং তারা যে ধরনের হয়েছে, অতীতে কোনো রাজনৈতিক দল বোধহয় এত সহযোগিতা পায়নি। ফলে এনসিপিকে আগামী নির্বাচনে এক ধরনের সহযোগিতা বা এক ধরনের মানে পাবে এটা বলে অনেকেই অভিযোগ করছেন। আবার এনসিপি পাল্টা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন এখানে পক্ষপাত দুষ্ট, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। এমনকি সরকারের উপদেষ্টাদের মধ্যে কাউকে তারাও অভিযুক্ত করছেন। অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের পাল্টা অভিযোগ আছে, এবং এইগুলো বাংলাদেশের জন্য কোনো নতুন অভিযোগ না। তবে আমরা মনে করি সব কিছু মানে পেরিয়ে বাংলাদেশের যেন আগামী বছর একটা অর্থবহ নির্বাচন যেন হয়। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে একই সময়। আল্লাহ হাফেজ।